আরজিকরের ঘটনা নৃশংস বর্বরতম পাশবিক। আইন থাকে, আপনি আইনের ধাপও থাকে, আমাদেরকে সেই জায়গাটা ইনশোর করতে হবে যে আইনের ধাপ দিয়ে বিরলের মধ্যে বিরলতম না হওয়ায় যদি কেউ বেঁচে যায়, তাহলে আগামী দিন ধর্ষণের মতো কুৎসিত সামাজিক আরো বেশি করে রাষ্ট্রীয় তাহলে আগামী দিন এই অপরাধীদের বিরুদ্ধে সারা দেশব্যাপী লাগু করা উচিত, যে পথ পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। অখুশি কারণ সবাই চেয়েছিল এই ঘটনায় দোষী চরম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। রায়দান করে জানিয়েছেন, কিন্তু যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা ঘোষণায় সাধারণ একজন মানুষ হিসেবে আমি অনেক খুশি। কলকাতা সিপিএম চিরকাল বিচার, এই সিপিএম একসময় দেয়াল ভিত্ত, দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছু সিপিএম। ঠিক কি ঘটলে বিরল থেকে বিরলতম হতো এই কেসটি? এই প্রশ্নটা এই মুহূর্তে শুধুমাত্র যে নির্ভয়ার বাবা করেছেন তা কিন্তু নয়, গোটা রাজ্যের মানুষের একই প্রশ্ন যে ঠিক বিরল থেকে বিরলতম হতো কি হলে। দেখুন, ধর্ষণের মতো অপরাধ যখন সংগঠিত হয় তখন তার জন্য আর আলাদা করে বিরল বা বিরলতম, আমি নিশ্চিতভাবে আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বিচার ব্যবস্থা আইন আমরা কেউ তার ঊর্ধ্বে নই, কিন্তু যে সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে সেই অপরাধকে যদি কঠোর হাতে কমাতে হয় তাহলে যে কোনো ধর্ষণ সেটাই বিরল, এবং সেই ধর্ষণের সর্বোচ্চ সাজা যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ সেটা চাইবেন। হ্যাঁ, আবার উল্টো দিকে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বলে যে প্রয়োজনে 99 জন অপরাধীও ছাড়া পেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়। তাই আইনের অপব্যবহার যাতে না হয় সেই দিক নিশ্চয়ই বিচারপতি ভেবেই রায় দিয়েছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কোথাও একটা হতাশা এই কারণে, কারণ আরজিকরের ঘটনা নৃশংস বর্বরতম পাশবিক। আমরা সবাই চেয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছেন, রাজ্যের অধিকাংশ মানুষ, শুধু একটি রাজনৈতিক দল যারা মনে করেন যে ফাঁসি ক্যাপিটাল পানিশমেন্টের প্রয়োজন নেই, তারা ছাড়া বাকি সবাই এই রায়ে অখুশি, কারণ সবাই চেয়েছিল এই ঘটনায় দোষীর চরম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক। কারণ আদালতের রায় এটা পরিষ্কার যে সঞ্জয় রায় অপরাধটা ঘটিয়েছিল, সংগঠিত করেছিল। সিবিআই তদন্তে প্রমাণিত যে সে নিজেই অপরাধ করেছিল। অনেকে অনেক রকম কথা বলেছেন যে একার পক্ষে সম্ভব কিনা এই ধরনের অত্যাচার সংগঠিত করা, মৃতার বা গালে যে আঘাত ছিল, এবং তার প্রেক্ষিতে আমরা শুনেছি, আমরা জেনেছি বিচারপতি তাকে নিজে আলাদা করে শুনানি করে জিজ্ঞাসা করেছে, এবং তাতে সে অ্যাডমিট করেছে যে সে ডানহাতি এবং সে বক্সার ছিল। 2004 সালে যখন স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপে সে রানার আপ হয়েছিল, সে যথেষ্ট শক্তিধর, এবং তার হাতের আঘাতেই, ডান হাতের আঘাতেই নির্যাতিতার বা চোখের তলায় ওই ভয়ঙ্কর রকম আঘাত লাগে। অর্থাৎ ইট ইজ এ ক্লিয়ার কাট কেস অফ রেপ অ্যান্ড মার্ডার, হিনিয়াস মার্ডার। সেই ঘটনায় গোটা রাজ্যের মানুষ চেয়েছিল যে অপরাধী, যে দোষী, তার চূড়ান্ত শাস্তি। গতকাল রায়দান হয়েছে ঠিকই, আজীবন মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু কোথাও একটা এই রায়ের ফলে সাধারণ মানুষের মনে যে ক্ষোভ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতা মলম হিসেবে উপশম হলো না। কোথাও একটা এই রায় রাজ্যের মানুষ চেয়েছিল আরো দৃষ্টান্তমূলক শাস্তি সেখানে দেখতে। অনেকেই বলছেন যে এটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। না, এটা স্বাভাবিক, তবে উল্টো দিকটাও একটা বিষয় আছে। কারণ দেখুন, আজকে ভারতবর্ষের বুকে আপনি যদি এনসিআরবি রিপোর্ট দেখেন, এনসিআরবি রিপোর্ট 2022-এর রিপোর্ট আমি দেখছিলাম যে 31,516টা রেপ কেস রিপোর্টেড হয়েছে সারা ভারতবর্ষে। অর্থাৎ দৈনিক যদি দেখেন প্রায় 100টার একটু কম, মানে 86-87টা করে দৈনিক ধর্ষণ ভারতবর্ষের বুকে নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। তো ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার যদি এই জায়গায় থাকে, তাহলে এটাও তো ঘটনা যে ধর্ষণের মতো অপরাধ, যার গুরুত্ব, যার অপরাধের ম্যাগনিটিউড সবচেয়ে উপরে থাকা উচিত, কোথাও সেই জায়গাটা লঘু হয়ে যাচ্ছে ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার যদি আপনি লক্ষ্য করেন। কিন্তু আমি এখানেই রাজ্য পুলিশ বা সিআইডি তারা তদন্তের যে অগ্রগতি দেখিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাবো। কারণ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে
আমাদের রাজ্যে 4টি ঘটনা, যে 4টি ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, যেরকম হুগলির গুড়াপে যে 5 বছরের শিশু কন্যার ধর্ষণ, তাকে সিআইডি প্রম্পট তদন্ত করেছে এবং সেই অ্যাকশনের বেসিসে সেখানে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে। অর্থাৎ সিআইডি তদন্ত কিন্তু যেটা বিরল থেকে বিরলতম প্রমাণ করতে পেরেছে, কোথাও একটা গিয়ে সিবিআই সেই প্রমাণ করতে কি তাহলে ব্যর্থ হলো যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়? তাহলে সিবিআই এর তদন্তে কি কোথাও খামতি থেকে গেল? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের সাথে আমাদেরও। আমরা কথা বলেছিলাম সঞ্জয় রায়ের আইনজীবীর সঙ্গে গতকাল, এবং তিনি এই কথাই বলেছেন যে সিবিআই এর তদন্তে কোথাও না কোথাও দুর্বলতা রয়েছে, এবং যে বিষয়টা আমরা জানি যে তারা বারংবার যে প্রশ্নটা তুলেছেন যে একের অধিক রয়েছে, সেখানে সঞ্জয় রায়কেই কেন 5 মাস পরেও শুধু সঞ্জয় নাম, মানে রায়ের নামটাই কেন তারা দিতে সক্ষম হলো না? এখানে দেখুন একটা জিনিস, সিবিআই তদন্ত করেছে, সিবিআই কে চেয়েছিল নির্যাতিতার পরিবার, সিবিআই কে চেয়েছিল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, সিবিআই কে চেয়েছিল রাজ্যের বিরোধী দল। সিবিআই কে তো এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছিলেন যে কলকাতা পুলিশের তদন্তে যদি আস্থা না থাকে, 3 দিনের মধ্যে যদি কলকাতা পুলিশ বের করতে না পারে, তাহলে সিবিআই হ্যান্ডওভার নিয়ে নিল, আমাদের 7 দিনের মধ্যে যদি না পারে সিবিআই হ্যান্ডওভার নিল, আমাদের কোনো আপত্তি নেই। তো 3 দিনের মাথায় হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল, সিবিআই তো তদন্ত করেছে। সিবিআই যে তথ্য প্রমাণ জমা দিয়েছে, বিচারপতি তো তথ্য প্রমাণ না দেখে রায়টা দেননি, এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার আমাদের কারণ নেই। বিচারের প্রসেস নিয়ে আপনি বলতেই পারেন, কিন্তু সিবিআই যে এভিডেন্স জমা দিয়েছে, বায়োমেট্রিক এভিডেন্স, ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিএনএ স্যাম্পল ম্যাপিং, সেগুলো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ বহন করেছে বলেই বিচারপতি তার রায় শুনিয়েছেন যে সঞ্জয়ই অপরাধী। আমাদের এই অংশটা নিয়ে কোনো আপত্তি নেই যে সঞ্জয়ই অপরাধী, সঞ্জয় কমিট করেছে, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা এখানে যে এই ধরনের ঘটনায় কেন শুধুমাত্র আজীবন মানে কারাদণ্ড, কেন ফাঁসি নয়? সেই জায়গা থেকে রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে যে উচ্চতর আদালতে গিয়ে তার যাতে ফাঁসি হয় সেই আবেদন জানানোর। মুখ্যমন্ত্রী এই ঘোষণা অত্যন্ত দৃঢ় ঘোষণা এই কারণেই, কারণ রাজ্যের মানুষ চেয়েছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি। তার সাথে সাথে আরেকটা জিনিসও কেন্দ্রীয় সরকারের উচিত এই মুহূর্তে এনশিওর করা, রাজ্য বিধানসভায় যে অপরাজিতা বিল, যে বিল পেশ হয়ে গিয়েছে, যে বিল বিধানসভায় গৃহীত হয়েছে, সেই বিল রাজ্যপালের ভায়া রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যদি অপরাজিতা বিল আইন হয়ে যায়, তাহলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। তাহলে কিন্তু কোথাও একটা ধর্ষণের মতো এই ধরনের ঘৃণ্য অপরাধ তার কিন্তু আগামী দিন প্রভাব কমতে বাধ্য। যদি কেন্দ্রীয় সরকার যদি সত্যি সত্যি ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবার চিন্তা করে, তাহলে আগামী দিন এই অপরাজিতা বিলকে সারা দেশব্যাপী লাগু করা উচিত, যে পথ পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করে দেখিয়েছে। আমাদের একটাই বক্তব্য, আমরা এই রায়ে সম্পূর্ণ খুশি নই। তার কারণ সঞ্জয় রায় অপরাধী প্রমাণ হয়েছে, কোর্ট রায়দান করে জানিয়েছেন, কিন্তু যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা ঘোষণায় সাধারণ একজন মানুষ হিসেবে আমি অন্তত খুশি নই। সন্তুষ্ট নন? সন্তুষ্ট তো নই। ব্যক্তিগতভাবে আপনি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে কি বিপক্ষে সেটা সেকেন্ডারি। এই ধরনের জঘন্য ঘৃণ্যতম ঘটনা যখন ঘটে, তখন চরমতম পানিশমেন্ট যদি না দেওয়া হয়, তাহলে আগামী দিন সমাজে ধর্ষণের মতো ঘটনাকে কিন্তু কমানো তো দূরের কথা, উল্টে আরো প্রভাব বাড়বে। কারণ ধর্ষণ করলে বা এইরকম ধর্ষণের সাথে খুন করলে যদি তারপরেও মৃত্যুদণ্ড না হয়, তাহলে কিন্তু আগামী দিন কোথাও একটা কন্ট্রোল করার জায়গা থাকবে কিনা সেটা কিন্তু এনসিআরবি রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে 32,000-এর বেশি মানুষ 2022 সালে এনসিআরবি রিপোর্টে ধর্ষিত হয়েছেন। রাজ্যে এবং দেশ মিলিয়ে প্রতিদিন 100-র কাছাকাছি মানুষ সারা দেশে ধর্ষিতা হন। এই ট্র্যাক রেকর্ড যদি কমাতে হয়, কঠোরতম আইনের প্রয়োজন, যে আইন ইতিমধ্যেই অপরাজিতা বিল আকারে কেন্দ্রের হাতে ক্ষমতা রয়েছে যে রাজ্য সরকারের প্রস্তাবিত এই আইনকে সারা দেশব্যাপী লাগু করার। তারা সেটা করবেন কিনা সেই দিকেই সময়ের অপেক্ষা। মানে এটাই বলতে চাইছেন যে যেহেতু এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বিচারক অনির্বাণ দাস তিনি বিরল থেকে বিরলতম ঘটনা মনে করছেন না, ফলে যে সংখ্যাটা আপনি এখন বলছেন সেই সংখ্যাটা ভবিষ্যতে আরো বাড়তে পারে। অবশ্যই বাড়তে পারে। অনির্বাণ দাস বিচারপতি তার চেয়ারে বসে তিনি মনে করেছেন তার সেই রায়কে সমালোচনা করবার অধিকার আমাকে আমার সংবিধান দেয়নি।
আমি তার রায়ের প্রতি শ্রদ্ধা রেখেও বলছি যে এই ধরনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। নিশ্চিতভাবে আপনার কোনো অ্যাঙ্গেল বিচার করে হয়তো মনে হয়েছে তার জন্য হয়তো সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে হয়ে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা দায়ী। এবং যেরকম আইন থাকে, আইনের ফাঁকও তো থাকে। দেখুন, তো নির্ভয়ার মতো ঘটনায় আইনের ফাঁক দিয়ে বিরলের মধ্যে বিরলতম অপরাধ ছিল নির্ভয়ার ঘটনা। সকলের চোখের সামনে একটা আই ওপেনার ছিল, কিন্তু সেই আইনের ফাঁক দিয়েও এই যে মূল অত্যাচার যে বাচ্চাটি করেছিল, সে যেহেতু নাবালক ছিল, 18 বছরের নিচে, সে বেঁচে যায়, পার পেয়ে যায়, তার ফাঁসি হয় না, জুভেনিল জাস্টিস বোর্ডে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে যেরকম আইন থাকে তেমনি আইনের ফাঁকও থাকে। এবার আমাদেরকে সেই জায়গাটা ইনশিওর করতে হবে যে আইনের ফাঁক দিয়ে বিরলের মধ্যে বিরলতম না হওয়ায় যদি কেউ বেঁচে যায়, তাহলে আগামী দিন কোথাও এই ধর্ষণের মতো কুৎসিত সামাজিক ব্যাধি আরও বেশি করে গ্রাস করে ফেলবে না তো সমাজকে। সেই দিকে কিন্তু আমাদের সকলের এবার সচেতন থাকা উচিত। এবং জনমত যে কারণে খুব স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে নির্যাতিতার ঘটনায়, যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, সেই সাধারণ মানুষের কোনো দল ছিল না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই কোনো দল নয়। সাধারণ ঘরের মায়েরা, বোনেরা তারা শাস্তি চেয়েছিল। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে ফাঁসির দাবি চেয়েছিলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে চূড়ান্ত শাস্তি চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি পরিষ্কার বলেছিলেন যে এই ধরনের ভিন্ন অপরাধীদের প্রয়োজনে এনকাউন্টার করে গুলি করে দেওয়া হোক। এই ধরনের ক্রিমিনাল কিডদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সমাজে বেঁচে থাকে নিঃশ্বাস নেওয়া, পৃথিবীর অক্সিজেন কমাচ্ছে। এই সঞ্জয় রায়ের মতো ঘৃণ্য ক্রিমিনাল নরকের কীটের পৃথিবীর অক্সিজেন কমানোর কোনো অধিকার নেই। আপনার কি মনে হয় যে যদি এই কেস রাজ্য সরকারের কাছে থাকতো তাহলে এতদিনে তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হতো? দেখুন, এটা তো তথ্য বলে দিচ্ছে। হুগলির গুড়াপের ঘটনায় মাত্র 72 ঘন্টার মধ্যে সিআইডি মূল কেস সলভ করেছে এবং তার জন্য যে প্রয়োজনীয় এভিডেন্স কোর্টে প্রডিউস করেছে এবং বিচারপতি বিচারালয়ের রায়ে সেখানে ধর্ষকের মৃত্যুদণ্ড হয়েছে। রাজ্যের এজেন্সি যেটা পারে, কেন্দ্রের এজেন্সি সেটা পারে না। আজকে দিনের আলোর মতো খুব পরিষ্কার হয়ে গিয়েছে। সিবিআই তুমি পারোনি এটাকে বিরলের মধ্যে বিরলতম প্রমাণ করতে, রাজ্যের সিআইডি কিন্তু পেরেছে। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে নতুন করে আবার এই প্রশ্নটা ওঠা অস্বাভাবিক নয় যে সিবিআই কি সত্যিই খাঁচায় পোষা তোতা পাখি হয়েই চিরকাল থেকে যাবে, নাকি সিবিআই তার আগের সুনাম, ঋত সুনাম পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখেছি ইতিমধ্যে উচ্চতর আদালতে আবেদন জানানো হয়েছে যে এই দাবি ফাঁসির রায়ে কনভার্ট হোক। যে ফাঁসি যতক্ষণ সম্ভব হতে পারে, অবশ্যই উচ্চতর আদালতে তো পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে। এমন বহু ক্ষেত্রে যেরকম ফাঁসির দাবিও রদ হয়ে যায়, ফাঁসির আদেশ হলো সেটা পরবর্তীকালে উচ্চতর কোর্টে রদ হয়ে যায় বা এমনকি রাষ্ট্রপতি হস্তক্ষেপে পর্যন্ত রদ হতে পারে, তেমনি আবার রায়ের প্রেক্ষিতে যদি আবেদন হয়, যদি উচ্চতর কোর্টে আবার শুনানি হয়, তাহলে সেক্ষেত্রে যদি রাজ্য সরকার অ্যাপ্লাই করে, সেই আবেদন যদি সুপ্রিম কোর্ট কর্ণপাত করে, তাহলে আমরা আশা রাখছি নিশ্চিতভাবে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে চূড়ান্ত পানিশমেন্ট আমরা একটা দেখতে পাবো। আমরা সেদিকেই তাকিয়ে আছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু অন্য প্রশ্ন করব যে কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি আরো একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সঞ্জয়ের মতন ধর্ষকদের পিছনে টাকা খরচ করার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব সেই কেস গুটিয়ে নেওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাজা ঘোষণা করা উচিত। এই মন্তব্যকেই আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে একদমই স্বৈরতান্ত্রিক একটি মন্তব্য। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজমল কাসফ, মুম্বাই জঙ্গি হামলার টেররিস্ট, তাকে বিরিয়ানি খাওয়ানোর পক্ষপাতী। ভারতবর্ষে অনেক গরিব মানুষ খেতে পায় না। একটা টেররিস্টকে বিরিয়ানি খাওয়ানোর থেকে ভারতবর্ষে গরিব মানুষের যদি দুটো গরিব মানুষকে দুবেলা ভালো করে ডাল ভাত খাওয়ানো যেত, সেটা অনেক উপকৃত হতো বলে আমি মনে করি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা তো আসলে ওনাদের পার্টির যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতেই ওনারা বলেছেন যে ওনারা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু আমরা মনে করি এই ধরনের ঘৃণ্যতম অপরাধে মৃত্যুদণ্ড যদি শাস্তি না দেওয়া হয়, ওনারা বলবেন রাষ্ট্রের প্রাণ কেড়ানোর অধিকার নেই। কিন্তু আমি একটা জিনিস জায়গায় বুঝতে হবে যে ভারতবর্ষের মতো 140 কোটির দেশে যেখানে এই ধরনের ঘৃণ্যতম অপরাধ হয়, সেখানে যদি এই অপরাধকে কন্ট্রোল করতে হয়, তাহলে সমাজের সেই ক্রিমিনালদের মনে এমন ভয় ঢোকাতে হবে যাতে তারা আগামী দিন অপরাধ করার ক্ষেত্রে আরো 2 বার ভাববে, 10 বার ভাববে। যদি সেটা না করা যায় তাহলে কিন্তু এই অপরাধকে কন্ট্রোল করা যাবে না। আচ্ছা, একদিকে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মন্তব্য করেছে, অন্যদিকে সিপিএম এর তরফ থেকে অন্য মন্তব্য করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে রাজ্য এবং কেন্দ্রের সেটিং হচ্ছে যার জন্য এই ফাঁসি হয় না, ফাঁসি মৃত্যুদণ্ড দেয়। সিপিএম এর একটা অদ্ভুত দল। সিপিএম এই রাজ্যের বুকে যখন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি তদন্ত করে, তখন ইডিকে লাল সেলাম দেয়। আর সেই ইডি যখন বিজয়ন সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালার,
তার মেয়ে বীণা বিজয়নের বিরুদ্ধে ওই একইভাবে তদন্ত করে, তখন হয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা। সিপিএম এর যে কোনটা লেজা আর কোনটা মাথা বুঝতে পারবেন না। অনুব্রত মণ্ডল জামিন পেলে সেটা সেটিং, আর কলতান দাশগুপ্ত লার্জার কনস্পিরেসি করা জামিন পেয়ে গেলে সেটা হচ্ছে লাল ঝান্ডাকারে পোকা। এই জন্যই পার্টিতে আজকে শূন্য হয়ে গিয়েছে। সিপিএম ও নিজেই জানে না যে কোনটা আছে। প্রথম কথা, সিপিএম চিরকাল দ্বিচারী। যেই সিপিএম একসময় দেয়াল লিখত, দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছু সিপিআই, মানে সিপিআই কে গালি দিত কংগ্রেসের সাথে 72 সালে কেন একই জায়গায় ছিল, গাই বাছুর তখন কংগ্রেসের সিম্বল ছিল, সেই সিপিআই পরে বামফ্রন্টে এলো। যেই সিপিএম চিরকাল ইন্দিরা গান্ধীকে ডাইনি বুড়ি বলেছে, রাজীব গান্ধীকে বোফোর্স গান্ধী বলেছে, সেই রাজীব গান্ধীর স্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী তাদের সাথে জোট করে পাকসাকাশ ময়দানে রাহুল গান্ধী আর বুদ্ধদেব ভট্টাচার্য একই মালা দুজনে একসাথে গলায় ভাগাভাগি করে পড়েছে। যেই সিপিএম সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি থেকে তাড়িয়েছিল, কারণ সফিদা বলেছিলেন যে কংগ্রেস আর বিজেপি সমদূরত্বের নীতি, এটা ভুল লাইন, বিজেপি অনেক বড় বিপদ। সেদিনকে সিপিএম এর তাত্ত্বিক তর্কবাগীশ নেতারা বলেছিল যে এই আসলে কংগ্রেসের দালাল, একে তা পার্টি থেকে এক্সপেল করা হোক। সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার আসনে বসে বলেছিলেন আমি স্পিকার আসনে বসে পার্টিজান হতে পারবো না, স্পিকার আসনটা নিরপেক্ষ, তাই স্পিকার পদ থেকে আমি পদত্যাগ করবো না। সিপিএম পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিল সোমনাথ চ্যাটার্জিকে, পরবর্তীকালে ভুল সংশোধন করেছে। সিপিএম আজকে যেটা বলে কালকে তার উল্টো কথা বলে। সিপিএম চিরকাল ধর্মনিরপেক্ষতার কথা বলতো, দেয়াল লিখত, শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ। আর আব্বাস সিদ্দিকী যখন ব্রিগেডের মঞ্চে উঠছে তখন অধীর চৌধুরী মাইক নামিয়ে দেয়। এটাই হচ্ছে সিপিএম। এই মোহাম্মদ সেলিম মাইক নামিয়ে দিয়েছিল। সেলিম সাহেব আবার যখন রায়গঞ্জে ভোটে জিততে যায় হিন্দু মহল্লায় গিয়ে টিকা কাটে, তিলক লাগায়। আবার যখন মুসলিম মহল্লায় যায়, ওই যখন 2004 সালে কলকাতায় লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিল, রাজাবাজারে মুসলিম মহল্লায় গিয়ে মোহাম্মদ সেলিম, আর হিন্দু অধ্যুষিত বড়বাজার জোড়াবাগান অঞ্চলে গিয়ে কমরেড সেলিম। এটাই হচ্ছে সিপিএম এর চরিত্র। সিপিএম কোনোদিনও নিজের কোনো স্ট্যান্ডই ছিল না। সিপিএম চিরকাল ধান্দাবাজি রাজনীতি করেছে। এই করতে করতে সিপিএম এর ধান্দাবাজিগুলো এক্সপোজ হয়ে গেছে বলে আজকে শূন্যে পরিণত হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।